আমাদের সবার পক্ষ থেকে জাযাকাল্লাহু খাইরান। আমি দিব, আমি দিতে পারি নাই আজকে। আমি সকালে প্রিন্ট করার কথা ছিল 11টা 11:30টার সময় পাইনি ওই দিকে ভাইয়ের সাথে। এখানে তো দুগামিয়া থাকে এবং আপনাদের যাতে উপকার হয় এই জন্য ব্যবস্থা করে শিশুদের। এখন আপনাদের কথা হলো ফার্মাকোলজি পড়বেন আপনারা। জি স্যার, জি স্যার, জি স্যার। খুব দরকার। কি স্যার মানে কি বই দিব স্যার? বই লাগবে না, বই আমার কাছে যতগুলো খাতা আছে লেখা আমার কাছে বই আছে, আমার নোট আছে সব। মেডিসিন বাদ দিয়ে আপনারা ফার্মাকোলজি চাইছেন, ফার্মাকোলজি পড়াবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়বো ফার্মাকোলজি। আমরা যদি পারতাম স্যার কোনোটাই বাদ দিতাম না। তবে আপনাদের এটা হলো একটা অপারেটে মানুষের চিকিৎসা ব্যবস্থা। হ্যাঁ, এখানে সব কিছুর দরকার আছে। আমি আপনাকে টাইম তো একটা স্যার, যে এই যে টাইম 1 ঘন্টা আপনাকে আমি আজকে ওষুধ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা সেটা হচ্ছে মানে আমার কাছে একটা আমি 2 ঘন্টা করতেছি। আপনাদের যতদূর পর্যন্ত আমি নিয়ে যেতে পারি, আর তবে আমি যতটুকু শিখাবো যাতে ক্লিয়ার থাকে, যাতে ইনশাআল্লাহ আমরা যাতে না বুঝতে পারছেন, আমি এতটুকু চেষ্টা করবো শুরু থেকে যতদূর পর্যন্ত উঠতে পারছেন। বাকি যদি কারো জানতে চাই সেটা প্রাইভেটলি বা যে কোনো কিছু করার শিখতে পারবেন, এটা হলো তাদের বিষয়, ঠিক আছে? আপনারা কোন কন্ডিশনে ভর্তি হয়েছেন সেই কন্ডিশন থেকে যেহেতু আমাকে ক্লাস করায় আমি প্রথম থেকে শিখাতে চাই, ঠিক আছে? আমি এক সিঁড়ি যদি উঠাই যেন এই এক সিঁড়িটাই চিনা থাকে, বুঝা গেছে? এই এক সিঁড়ি যেন অন্ধকার না থাকে, বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা কি করবো? ফার্মাকোলজি। ফার্মাকোলজি ওষুধ ঠিক আছে? ওষুধ বিদ্যা। আমাদের যেহেতু আজকে ফার্মাকোলজি শুরু, যেহেতু ফার্মাকোলজি শুরু, হ্যাঁ, তাহলে এই যে ফার্মাকোলজি বই, ঠিক আছে? এই বইটা পল্লী চিকিৎসায় ফার্মাকোলজি পড়তে পারলে বুঝতে পারলে ভালো, ঠিক আছে? আর আমি পড়াবো আমার মতো করে, মানে আমরা যেভাবে নোট করা আছে আমাদের খাতায় বা পুরাটা ফার্মাকোলজি নোট করা আছে সেভাবে আমি পড়াবো এর মতোই, ঠিক আছে? আমরা যেভাবে শিখতে পারি। তাহলে আমাকে প্রথম যেহেতু এই বইটা হাতে নিলাম, এই বই সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের প্রশ্ন, ফার্মাকোলজি কি? ফার্মাকোলজি কি? ওষুধ বিদ্যা কি? ওষুধ বিদ্যা কি কাকে বলে? ঠিক আছে? ওষুধ বিদ্যা বা ফার্মাকোলজি কাকে বলে? লেখেন, যে বিদ্যা পাঠ করিলে যে বিদ্যা বা যে বিষয় বা যে পাঠ্য, যে বই, নাকি যে সাবজেক্ট, যে শাস্ত্র, এই তো সুন্দর যত উন্নতি হয়। আপনাদের এখানে লেখা আছে ওষুধ সম্পর্কে। ওষুধ সম্পর্কে জানা যায় বা যে পাঠ্য বইয়ে ওষুধ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ফার্মাকোলজি। ফার্মাকোলজি 2 প্রকার। দেখেন ফার্মাকোলজি লিখেন, ফার্মাকোলজি 2 প্রকার, ঠিক আছে? একটা হলো জেনারেল ফার্মাকোলজি, দুই নাম্বার হলো সিস্টেমিক ফার্মাকোলজি।
একটু ফাঁক রাখেন, আমি ব্যাখ্যা দিব। সিস্টেমিক ফার্মাকোলজি যে আমরা সহজ ভাষায় সংজ্ঞাতে বললাম যে যে শাস্ত্র পাঠ করিলে হ্যাঁ ওষুধ সম্পর্কে জানা যায়। ওষুধ, ঠিক আছে, কি সম্পর্কে? ওষুধ সম্পর্কে জানা যায়, তাকে কি বলে? ফার্মাকোলজি বলে। এখন এই ওষুধের কি সম্পর্কে জানা যায়? ওষুধ মানে তো আমরা বুঝি ড্রাগ বা মেডিসিন, ওষুধ, ঠিক আছে। তাহলে এই ওষুধ সম্পর্কে ফার্মাকোলজিতে কি জানায়? যে ওষুধের উৎপত্তি, উৎস, ঠিক আছে, প্রকৃতি, ধরন, বুঝা গেছে কথা। তারপরে এর নির্দেশনা, এরপরে ডোজ, এরপরে টাইপ, যত কিছু আছে, ওষুধ কোথা থেকে তৈরি হলো, কোথায় কি জন্য খাবে, কেন খাবে না, ঠিক আছে, এবং কিভাবে সেটাকে অ্যাবজর্ব করবে বডিতে, সমস্ত বিষয়, বা কয় বেলা খাবে, এই সমস্ত বিষয় কিন্তু ফার্মাকোলজি আলোচনা করে, ঠিক আছে। ওষুধ সম্পর্কে মানে কি? ওষুধ সম্পর্কিত যত কিছু আছে সব আলোচনা করবে কে? ফার্মাকোলজি, ঠিক আছে। মানে এই ওষুধটা কোথায় থেকে তৈরি হলো, উৎস, ঠিক আছে। এর উৎসের মধ্যে উৎস মানে কি কি আছে, তারপরে এর প্রকৃতি, কি ধরনের ওষুধ তার নাম করবে ফার্মাকোলজি, ঠিক আছে। তারপরে এটা কি কাজে ব্যবহার হবে, নির্দেশনা দিবে এই ফার্মাকোলজি বই। ফার্মাকোলজি কোন রোগে ব্যবহার করবে, আবার কোন রোগে ব্যবহার করা যাবে না, এই নির্দেশনাও দিবে কে? ফার্মাকোলজি। আবার এই ওষুধটা খাইলে কি সমস্যা হবে, এটাও দিবে কে? ফার্মাকোলজি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই ওষুধ কত বেলা খাবে, এই নির্দেশনাও দিবে কে? অর্থাৎ আমরা একটা ড্রাগ যখন ইউজ করতে যাব, বেসিক জিনিস বলতে গেলে ফার্মাকোলজি যত পড়বে, একটা ড্রাগের আমরা কি করতে হবে? একটা ইন্ডিকেশন করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা আপনাদের পর্যায়ে ইন্ডিকেশন করলে হবে যে ড্রাগ কোথায় থেকে আসলো, কে তৈরি করবে, এটা জানার দরকার নাই, অ্যাবজর্পশনও জানার দরকার নাই। আপনাদের অন্তত জানতে হবে ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, মানে কোথায় এই ড্রাগটা ইউজ করা যায়, এই ওষুধটা ইউজ করা যায়, তারপরে কোথায় কোন রোগীদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না, আবার এটা দিলে সাইড এফেক্ট আছে, কি সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, এদের আমাদের জানতে হবে। ডোজ কতবার, মানে কতবার এটা দিতে হবে, ঠিক আছে। তাহলে এই নির্দেশনা সম্পর্কে এই ফার্মাকোলজি বা আরো যত সকল প্রশ্নগুলো আছে, সব প্রশ্নের উত্তর কে দেয়? ঠিক আছে। এখন আসেন এই ফার্মাকোলজি কত প্রকার, ফার্মাকোলজিটাই কত প্রকার। ফার্মাকোলজি দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো জেনারেল ফার্মাকোলজি, আর একটা হলো সিস্টেমেটিক ফার্মাকোলজি, ঠিক আছে। লেখেন এই সেক্টরে, অর্থাৎ জেনারেল ফার্মাকোলজিতে ওষুধের প্রকৃতি, ওষুধের উৎস, লেখেন ওষুধের উৎস। এই ফার্মাকোলজিতে, এই জেনারেল ফার্মাকোলজিতে কি ব্যবহার করা হয়? ওষুধের উৎস, মানে কোথা থেকে ওষুধ হলো, ঠিক আছে। এরপরে প্রকৃতি, মানে কি ধরনের ওষুধ, প্রকৃতি, উৎপত্তি লিখছি, ডোজ, জেনারেল ফার্মাকোলজি, উৎস, প্রকৃতি, তারপরে ডোজের প্রকারভেদ, উৎস লিখছেন, প্রকৃতি, ডোজের প্রকারভেদ, ওষুধের ফর্মুলা, এই সমস্ত কিছু, মানে সাধারণ যে জিনিসগুলো ওষুধ সম্পর্কে আমরা দেওয়ার জন্য না, শুধু লিখছে এক উৎপত্তি বা উৎস, কোথায় থেকে ওষুধের জন্ম, ঠিক আছে। এরপরে হলো প্রকৃতি, ওষুধের ধরন, তারপরে হলো ডোজের প্রকারভেদ, ঠিক আছে, ডোজের প্রকারভেদ, এবং ফর্মুলা, কি ফর্মুলা, ওষুধের ফর্মুলা, কত ধরনের ওষুধ, আমরা কত ধরনের ওষুধ খাই, ফর্মুলা, যেটাকে বলি, এই সম্পর্কে আরো এই সব দৃষ্টিকোণ সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, এটাকে বলা হয় জেনারেল ফার্মাকোলজি। কি ফার্মাকোলজি? এখন আসেন সিস্টেমিক ফার্মাকোলজি। এই সেক্টরে বা এই সাবজেক্টে বা এই বিষয়ে, ঠিক আছে, দেখেন সিস্টেম
ওষুধের বিশদ আলোচনা করা হয়, ওষুধের বিশদ আলোচনা করা হয়, মানে অনেক আলোচনা করা হয় ওষুধের বিশদ। বিশদ বুঝেন তো, অনেক বিশদ আলোচনা, ঠিক আছে। বিশদ আলোচনার মধ্যে কি, যেমন সিস্টেমিক ফার্মাকোলজিতে রোগের বিশদ আলোচনা, মানে ওষুধের ওষুধের বিশদ আলোচনা, ওষুধের বিশদ আলোচনা। কি কি আলোচনা, যেমন লেখেন, যেমন রোগ নির্দেশনা, ইন্ডিকেশন যেটাকে বলি আমরা, যেমন কি স্যার? নির্দেশনা, যেমন রোগ নির্দেশনা, রোগের পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধের যেমন দেখেন রোগ নির্দেশনা, ওষুধের প্রতি নির্দেশ মানে কোনটা ইন্ডিকেশন। আচ্ছা ইংরেজি লেখা দিই তাহলে বুঝতে পারবেন। ইন্ডিকেশন লিখছেন, যেমন এখানে ইন্ডিকেশন, ইংরেজিটাও পরিচিত হয়ে থাকে, ইন্ডিকেশন মানে নির্দেশনা, রোগ নির্দেশনা, ঠিক আছে। হ্যাঁ, এখানে বিশদ আলোচনা করা হয়। কি কি আলোচনা করে, এক ইন্ডিকেশন, ঠিক আছে। দুই কোনটা ইন্ডিকেশন, সবচেয়ে সহজ কোনটা ইন্ডিকেশন, প্রতি নির্দেশ, প্রতি নির্দেশ মানে দেওয়া যাবে না, প্রতি নির্দেশ কি এক না? না সাইড বিট মানে পার্শ্ব প্রতি নির্দেশ মানে দিরা থেকে বিরত, কোনটা ইন্ডিকেশন মানে দেওয়া যাবে না, মানে ওর এই ওষুধের কোনো সমস্যা আছে দিলে বা ওই রোগের জন্য এই ওষুধ ব্যবহার করা যাবে না। মানে আপনি প্যারাসিটামল, ঠিক আছে, প্যারাসিটামল এমন রোগ আছে যেমন লিভার ডিজিজ আমরা ব্যবহার করব, দুই নম্বরে জন্ডিস হয় না বলে সেই ওষুধ বলে জ্বর আছে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, সেটা তার রোগের জন্য কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে, মানে তার প্রতি নিষেধ দেওয়া নিষেধ, ঠিক আছে। এরপরে সাইড ইফেক্ট, সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া, ঠিক আছে। তারপরে ডোজ, তাহলে ডোজ কি দুইটা দেয়া আছে? না ডোজের প্রকারভেদ, মানে এটা হলো কত ধরনের ডোজ ওইটা, আর এটা হলো ডোজ কত বেলা, এটা হলো মাত্রা, এটাতে শুধু কি মাত্রা, মাত্রা কতবার খান, আর ডোজের প্রকার কত ধরনের ডোজ আছে। আমি আবার বুঝা দিতেছি, প্রশ্ন থাকলে আমি আবার বুঝা দিব, যেহেতু ডোজ দুই বেলা আছে, কোন ডোজ কোন ডোজ, ঠিক আছে। এটাতে সিস্টেমিক ফার্মাকোলজি এবং রোগ কোন সিস্টেমের উপর কতটুকু কাজ করবে, এই যে রোগ ওষুধটা যে কোন অর্গান উপর কতটুকু কোথায় থেকে অ্যাবজর্পশন হবে, এই বিশদ আলোচনা। এই যে অ্যাবজর্পশনে একটা ওষুধ খাইলাম, এই ওষুধটা কোথায় যায় অ্যাবজর্ব শুরু হবে, ঠিক আছে, কোথায় যায় বডিটা অ্যাবজর্ব শুরু করবে, শোষণ শুরু করবে, এসব বিশদ আলোচনা করবে কে, আর জেনারেল ফার্মাকোলজি ডোজের কথা বলছি। ডোজ মানে কত ধরনের ডোজ আছে, কত ধরনের ডোজ আছে। আমরা ডোজে গেলে যাব, মাত্রা কাকে বলে, ডোজ মানে মাত্রা, মাত্রা কাকে বলে, মাত্রা কত প্রকার এটা আমরা যাবো, ঠিক আছে। ওই মাত্রাটা বোঝানো হচ্ছে জেনারেল ফার্মাকোলজি। তাহলে আমরা ফার্মাকোলজি যেখানে ওষুধ সম্পর্কে আলোচনা করা হয়, ওষুধের সমস্ত বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় ফার্মাকোলজি। আর এই ফার্মাকোলজি দুই প্রকার, একটা হলো জেনারেল ফার্মাকোলজি আর সিস্টেমিক ফার্মাকোলজি, ঠিক আছে। জেনারেল ফার্মাকোলজি হলো ওষুধের উৎপত্তি, উৎস, কোথা থেকে আসলো, এইসব সম্পর্কে আলোচনা। একটা ওষুধ তৈরি করা পর্যন্ত, যে আমি একটা প্যারাসিটামল তৈরি করা পর্যন্ত যত বিষয় আছে এটাকে কি করা হয়, দেওয়া হয়। এখন আপনি ওষুধ খাবেন, কি জন্য খাবেন, কত বেলা খাবেন, কোথায় যা শোষণ হবে, কোথায় যা কি করবে, এটা কি তাহলে একটা সিস্টেমের মধ্যে চলে এলো। এ একটা প্রোডাক্ট তৈরি করে দিল জেনারেল ফার্মাকোলজি, আর এ কি করবে, ওই ওষুধটা কোন কোন কাজে ব্যবহার হবে, কোন কোন পদ্ধতিতে ব্যবহার হবে, কি কিভাবে ব্যবহার হবে, সেটাই হলো তার সিস্টেমিক ফার্মাকোলজি। কি বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, এখন আমরা আসবো ফর্মুলা, ফর্মুলা, ড্রাগ ফর্মুলা। হ্যাঁ আসবো, সবাই
ফর্মুলেশন, মানে ড্রাগ কত ধরনের, কি ভাবে কি পদ্ধতিতে পাওয়া যায়, তরল বায়বীয় এগুলো আছে না, কত ফর্মে পাওয়া যায়, কত গঠনে ফর্মুলেশন, ড্রাগ ফর্মুলেশন মানে ওষুধের কি বিভিন্ন ফর্মুলেশন, ওষুধের বিভিন্ন ফর্মুলেশন মানে অবস্থা, ফর্মুলেশন মানে কি অবস্থা, কি অবস্থায় আমরা এই ওষুধ পায় থাকি, কি অবস্থায় আমরা কি এই ওষুধগুলো পেয়ে থাকি। এক কঠিন, এক নাম্বার লাগে কঠিন, কঠিন বোঝেন, কঠিন তরল বায়বীয়, হ্যাঁ কঠিন কোন কোন বস্তুতে পাওয়া যায়, যেমন হ্যাঁ সুন্দর ট্যাবলেট, ঠিক আছে, তারপরে কি ক্যাপসুল, ঠিক আছে, ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, তারপরে কি পাওয়া যায় সাপোজিটরি, ইটিসি এটসেট্রা। সাপোজিটরি, এরপরে কি স্যার? ইটিসি। ইটিসি এটসেট্রা। এরপর দেখেন তরল, তরল তরল, তরলের মধ্যে পাওয়া যায় কি সলিউশন, সলিউশন যাকে বলি আমরা দ্রবণ, দ্রবণ যেটাকে ইনজেকশন আমরা বলে থাকি, ঠিক আছে, সলিউশন, তারপরে সাসপেনশন, এই যে সাসপেনশন, সিরাপ, হ্যাঁ, আর একটা বলা হয় ইমালশন, সাসপেনশনের বাংলা কি স্যার? সাসপেনশনের বাংলাদেশে সিরাপ লিখতে পারে, সিরাপ সাসপেনশন, ঠিক আছে, দ্রবণ মানে দ্রবণ, ইনজেকশন আছে না, ইনজেকশন গুলো দ্রবণ, পাউডার দ্রবণ, সলিউশন যেটা mixed করে। হ্যাঁ সলিউশন, হ্যাঁ মিক্স করে যেগুলো সলিউশন বলা হয়। এবারে বায়বীয় কি পাওয়া যায় বলুন তো, বা গ্যাস, ইনহেলার, যেগুলো বায়বীয়, বায়বীয় সেগুলোকে বলা হয় ইনহেলার। বায়বীয় Yes. Yes. এই তিনটা লিখলাম, এই তিনটা লিখছি না, এই তিনটা হলো, ওই তিনটা হলো শরীরের অভ্যন্তরীণ, শরীরের দুই ভাগে অভ্যন্তরীণ প্রয়োগ, উপরে লেখা নেই একবার উপরে, অভ্যন্তরীণ প্রয়োগ, প্রয়োগের জন্য এই কয়টা ফর্মে পাওয়া যায়, কি কি ফর্মে, কঠিন, বায়বীয়, তরল, ঠিক আছে, হ্যাঁ এই তিনটা, হ্যাঁ শরীরের অভ্যন্তরীণ, আর বাহ্যিক প্রয়োগে পাওয়া যায় কি কি, উপরে লেখা, হ্যাঁ এটা দুই ধরনের, একটা হলো বাহ্যিক অভ্যন্তরীণ, আর একটা হলো বাহ্যিক। বাহ্যিক আমরা কি কি ব্যবহার করি, কি কি ফর্ম, শরীরের ভিতরে যায়, এগুলো কিসে যায়, ভিতরে যায়, শরীরের ভিতরে যায়, হ্যাঁ এখন আসেন বাহ্যিক বাহ্যিক প্রয়োগে, বাহ্যিক প্রয়োগের জন্য ওয়েটমেন্ট, লোশন, ointment, লোশন, তারপরে আছে স্প্রে, ointment, লোশন, স্প্রে, স্ক্রিম, ক্রিম, আর স্প্রে,
উদ্বায়ী তরল। ক্রিমের পরে কি লিখছেন? চিনি। ক্রিম স্প্রিট ওটা উদ্বায়ী তরল, মানে এটা দেওয়ার সাথে সাথে তরল, কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, হারা যাবে। উদ্বায়ী তরল বলা হয়। উদ্বায়ী তরল মানে দেখা যাবে তরল, কিন্তু দেওয়ার সাথে সাথে কি হয়ে যায়, বডিতে দিলে গ্যাস হয়ে যায়। এটা কি স্প্রিট বলে। এইটা কি লিখলাম? টোটাল কি লিখলাম? টোটাল আমি যেগুলো লিখেছিলাম ট্যাবলেট, ক্যাপসুল, ড্রাগের ফর্মুলেশন। এই ওষুধগুলো আমরা যে ফার্মাকোলজি ওষুধ তৈরি করছে, এই ওষুধগুলো কোন কোন অবস্থাতে আমরা পাই, কিরকম দেখতে, কি কালার, ট্যাবলেট বলে না ক্যাপসুল বলে না, এই যে আমরা জানবো। ঠিক আছে, তাহলে ওষুধ আমরা কি কি, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সলিউশন, সাসপেনশন, অয়েন্টমেন্ট, ক্রিম, তারপরে স্প্রে, স্প্রিট, এগুলো। ঠিক আছে, এগুলো হলো ওষুধ। এগুলো কি ওষুধের নাম, ওষুধের ফর্মুলেশন, গঠন। ঠিক আছে, এই স্ট্রাকচারগুলো, গঠনগুলো, কি গঠনে কি ফর্মে ওষুধগুলো পাওয়া যায়। ঠিক আছে, এখন আসেন কিভাবে ওষুধ প্রয়োগ করা হয়, কতভাবে আমরা ওষুধ প্রয়োগ করি। ওষুধ প্রয়োগের বিভিন্ন উপায়। ওষুধ প্রয়োগের বিভিন্ন উপায়। আমরা কিভাবে মানুষের শরীরে ওষুধটা ঢোকাবো, ব্যবহার করব। ঠিক আছে, 1 নাম্বার অভ্যন্তরীণ। সিস্টেমিক, অভ্যন্তরীণের মধ্যে ভিতরে অভ্যন্তরীণ প্রয়োগ, তার মধ্যে আছে সিস্টেমিক। হ্যাঁ, ওটা সিস্টেমিক। অভ্যন্তরীণের মধ্যে এক ধরনের আছে সিস্টেমিক, মানে সিস্টেম, বডি সিস্টেমের মধ্যে কিভাবে প্রয়োগ করি আমরা। এক আন্তিক, যেটাকে বলি আমরা ভিতরে। আন্তিক মানে তন্ত্রে যে ওষুধগুলো যায়, আন্তিক। হ্যাঁ, কিভাবে দিই? আন্তিক, ইন্টারনাল। কিভাবে দিই? ওরাল, মুখে। ঠিক আছে, তারপরে লেখেন সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, ওরাল মুখে, মুখে ওরাল, মুখে সাবলিঙ্গুয়াল, ওরাল ক্যাভিটি, ওরাল মুখে, হ্যাঁ ওরাল মানে মুখে। মুখে। আর এটা হলো জিহ্বার নিচে। বাংলা যদি লিখতে না পারেন বলে যেগুলো আমরা বুঝি না ইংলিশে বাংলাতে লেখা মুখস্থ আমরা লিখতেছি বাংলা। জিহ্বার নিচে, জিহ্বার নিচে, পার রেক্টাম, পায়খানার রাস্তা, লেখা বোঝা যাচ্ছে না? এটা আমরা সিস্টেমিক, ইন্টারনাল মানে আন্তিকে, মানে শরীরের যে অন্ত আছে না, অন্ত, এই অন্তের ভিতরে কিভাবে প্রবেশ করা। 1 মুখ দিয়ে প্রবেশ করায়, 2 প্রবেশ করায় সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে দিয়ে, 3 প্রবেশ করায় পার রেক্টাম দিয়ে। ঠিক আছে, আরেকটা দেখেন বাহ্যিক। প্রয়োগ। বাহ্যিক। অভ্যন্তরীণ প্রয়োগ, মানে রাস্তা দিয়ে। তারপরে বাহ্যিক। স্থায়ী বাহ্যিক প্রয়োগ, হ্যাঁ, করণ প্রয়োগ। স্থায়ীকরণ।
বা স্থানীয় প্রয়োগ। স্থানীয় লেখা স্থানীয় স্থানীয় বাহ্যিক স্থানীয় প্রয়োগ মানে স্থানে এক স্থানে কি কি ব্যবহার করে স্কিন সামনাতে আই চোখে এয়ার নেজার নেজার আই মানে চোখ, এয়ার মানে কান, নেজার মানে বাহ্যিক, হ্যাঁ এটা কান, বাহ্যিক স্থানীয়করণ। বাইরে থেকে আমরা কি মানে এক জায়গা যেমন না ডাকে এটা বাহ্যিক, বাইরে থেকে দেই না চোখে, বাইরে নেজার, নেজার মানে নাক বা নোজ লাগে, নোজ স্যার নেজারা দিলে এটা ভিতরে চলে যায় না। নেজার লাগে, এটা হয় এখানে নেজার লাগে নাকে। হ্যাঁ ওই তো তাহলে এটা কোথায় থেকে দিতেছি? বাইরে থেকে। কোথায় থেকে দিতেছি? বাইরে থেকে। আর এটা কোথায় যাইতেছে? আগেটা অন্ত্রে মানে কি ভিতরে চলে পেটের ভিতরে যাইতেছে, পেটের ভিতরে যা কাজ করবে, ঠিক আছে? আর এই সিস্টেমে গেলে কোথায় যা কাজ করবে? এরা বাহ্যিক ওইখান স্থানীয়করণই প্রয়োগ শুরু করবে। যেমন আমরা নাকের মধ্যে দিচ্ছি তাহলে ড্রপটা সাথে সাথে কি নাকটা খুলে নাকে প্রয়োগ নাক খুলে দেখবে, ঠিক আছে? অন্তে আর যাবে না। না, তারপর লেখেন অন্ত বহির্ভূত। অন্তে ব্যবহার হবে কিন্তু বহির্ভূত আমরা প্রয়োগ করি। এই 3 নম্বর বলবো। হ্যাঁ, অন্ত্র বহির্ভূত। অন্ত্র বহির্ভূত মানে এটা অন্তে কাজ করবে কিন্তু কিসে দিব আমরা? স্কিনে। অন্ত্র অন্ত্র বহির্ভূত দুই জায়গাতে কানেকশন, ভিতর বাইরে থেকে ভিতরে দিব। সেটা কি ইনজেকশন। কি দি ইনজেকশন। ইনজেকশন কি কি পদ্ধতি আছে? আইএম, আইবি, আইএমআই, আইভি, আইএসসি। অন্তত করে লিখতে হবে আইএসসি। এবার এখন এই একের দুই রাখেন। শ্বাসের সাথে গ্রহণ, শ্বাসের সাথে গ্রহণ, গ্রহণ, হ্যাঁ শ্বাসের সাথে গ্রহণ। ইনহেলার, ইনহেলার অর্থ হলো স্প্রে। বুঝতে অসুবিধা হচ্ছে? বইয়ে আসেনি বা বই আছে? জি না আছে বসে ইংলিশ না বাংলাতে ছিল, আমি ইংরেজি ইংলিশ আর বাংলাতে পুরো ন্যাচারাল, আংশিক ন্যাচারাল, সিস্টেমিক, বাহ্যিক, ট্রপিক্যাল যেটাকে বলি আমরা একই কঠিন পদার্থ দ্রবণ পদার্থ। আচ্ছা, আমি এখানে বুঝাই দিলাম আপনাদের। বুঝতে অসুবিধা হচ্ছে বইয়ের সাথে? জি না ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম ওষুধ কতভাবে কিভাবে ওষুধটা মানুষের শরীরে ব্যবহার করতে পারে। ঠিক আছে, এবার আসেন ডোজ। ডোজ বা মাত্রা কাকে বলে?
বলেন তো কাকে বলে? কি লেখা আছে বইয়ে? নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য একক বা বিভক্তভাবে ভিন্ন নির্দিষ্ট ওষুধের যে নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিতভাবে, নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিতভাবে নির্দিষ্ট ওষুধের যে ফলাফল মানে অর্জনের জন্য যেভাবে যত প্রয়োজন মোতাবেক যেভাবে ব্যবহার করা হয় তাকে তাকে কি বলে? ডোজ বলে। নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কি করার জন্য? নির্দিষ্ট সময়, যেমন 7 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, হ্যাঁ একসাথে নির্দিষ্ট সময়ে ওষুধ খাইলে আর ভালো হয়ে যাবে তা কিন্তু না। প্রত্যেকটা হ্যাঁ দেখেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কাঙ্ক্ষিত ফলাফলের জন্য লিখছেন? কাঙ্ক্ষিত ফলাফলের জন্য একক বা বিভক্ত ভাবে একক বা বিভক্ত ভাবে, ঠিক আছে, একক বা বিভক্ত ভাবে যে একক বা বিভক্ত ভাবে প্রয়োজনীয় ওষুধ, একক বা বিভক্ত ভাবে প্রয়োজনীয় ওষুধ পরিমাণের ভিত্তিতে ব্যবহার করা। পরিমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ওষুধ, পরিমাণের ভিত্তিতে প্রয়োজন এবং পরিমাণ। এই ডোজের আবার কয়েকটা প্রকার আছে। এই ডোজের কি আছে? কয়েকটা প্রকার আছে। এক প্রকার হলো থেরাপিউটিক ডোজ। কয়েকটা প্রকার শুধু লেখা নেই, আমি বুঝিয়ে দিতেছি। ডোজের প্রকার ডোজের প্রকার, ঠিক আছে? এক থেরাপিউটিক ডোজ। 2 নাম্বার বাংলা স্যার, বাংলা সংজ্ঞাতে চালে, ঠিক আছে? বাংলা সংজ্ঞা দিয়ে থেরাপিউটিক মিনিমাম থেরাপিউটিক ডোজ হলো নির্দিষ্ট নির্দিষ্ট ফলাফলের জন্য, নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য ওষুধটার প্রয়োজনীয় মানে প্রয়োজন যতটুকু প্রয়োজন সেই পরিমাণে ব্যবহার করাই হলো থেরাপিউটিক। মানে থেরাপি বলি না আমরা, থেরাপি, যে এই ওষুধ যতটুকু প্রয়োজন শরীরের জন্য কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অতটুকুই ব্যবহার করা হলো থেরাপি। মানে এটা থেরাপি, এটা কি ওষুধের থেরাপি চলতেছে। এরপরে হলো মিনিমাম ডোজ। কি ডোজ? মিনিমাম ডোজ। কাঙ্ক্ষিত ফলাফল, নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য ওষুধের যে স্বল্প পরিমাণ ব্যবহার করা হয়, মানে ওই ওষুধটা যে স্বল্প পরিমাণে ব্যবহার করা হয়, এটা হলো মিনিমাম ডোজ। এটা কি ওই ওষুধের মিনিমাম ডোজ। 3 নাম্বার ম্যাক্সিমাম ডোজ। ম্যাক্সিমাম ডোজ একই কথা, নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য ওই ওষুধের সর্বোচ্চ যে মাত্রা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ম্যাক্সিমাম ডোজ, ঠিক আছে? মিনিমাম বেশি দেওয়া হলো, হ্যাঁ, মনে করেন যে এই ওষুধটা এতটুকু খাইলে তার কাজ হয়ে যাচ্ছে, তাহলে সেটা তার জন্য মিনিমাম ডোজ, ঠিক আছে? তখন বিজ্ঞানীরা বলছে এর নিচে খাওয়া যাবে না, বলছি না? মানে 12 মিনিমাম, ম্যাক্সিমাম কত? 15। ও আপনার প্রশ্নের উত্তর তো হয়নি।
মনে রাখেন আপনি 12 হলো মিনিমাম, ম্যাক্সিমাম কত 15। তাহলে এটা হলো মিনিমাম ম্যাক্সিমাম, মানে এর নিচে দিলে এই ওষুধে কাজ দিবে না, কাঙ্ক্ষিত ফলাফল দিবে না, আর এর উপরে দিলে সমস্যা। ঠিক আছে, এর উপরে দেওয়া যাবে না, এটা হলো কি ওই ওষুধের ম্যাক্সিমাম ডোজ। ঠিক আছে, তারপরে কি ডোজ আছে, তারপর কি ডোজ, লেথাল ডোজ। লেথাল ডোজ, ফ্যাটাল ডোজ, আর একটা হলো টক্সিক ডোজ। লেথাল আর কি ফ্যাটাল। 4 নাম্বার লেথাল ডোজ, লেথাল ডোজ। 5 নাম্বার ফ্যাটাল ডোজ, ফ্যাটাল ডোজ। 6 নাম্বার হলো টক্সিস। এই 6 ধরনের ডোজ মেডিসিন। লেথাল ডোজ দেখেন, therapeutic minimum maximum lethal toxis therapeutic minimum maximum lethal toxis শেষ সহজ। ফেটাল লেথাল ডোজ হলো যে সমস্ত ওষুধ কিছু পরিমাণ, মানে পরীক্ষাধীন অবস্থায়, যে ওষুধগুলো পরীক্ষাধীন অবস্থায় কিছু সংখ্যক মানুষ মারা যায়। একটা ওষুধ ব্যবহার করতেছে বিজ্ঞানীরা, এই ওষুধটা বাজারে ছাড়বে তার আগে, যেমন ভ্যাকসিন। ভ্যাকসিন যখন প্রয়োগ করলো, প্রয়োগ করার মধ্যে 20 জন প্রয়োগ করছে, মরছে কয়জন, 2 জন। এটা তার ওষুধের লেথাল ডোজ। এটা তার ওষুধের কি ডোজ হয়েছে, লেথাল ডোজ। আর ফেটাল ডোজ হলো যে কয়জনকে দিছে সবাই মারা গেছে, যতজনকে দিছে সবাই কি হয়েছে, মারা গেছে। এটা হলো ফেটাল ডোজ। বুঝতে পারছেন, মানে বিষক্রিয়া হয়। এটা ভ্যাকসিনের ক্ষেত্রে বিজ্ঞানের এই দুটো ডোজ, এটা আপনারা বাংলা না লিখলেও সমস্যা নাই। একটা হলো লেথাল ডোজ, হলো কিছু সংখ্যক প্রাণী মারা গেছে। একটা ভ্যাকসিন দিছে, ইঁদুরের গায়ে বা প্রবেশ করেছে, বিড়ালে 10টাকে বিড়ালে দিছে, কাজ কতটুকু হইতেছে, কত এরা পরীক্ষা করে। এখন 2টা বিড়াল মারা গেছে, বাকিগুলো আছে। ওইটা হলো ওই ওষুধের লেথাল ডোজ। ঠিক আছে, আর আরেকটা হলো দিছে যে কয়জনকে ব্যবহার করছে, যতজন প্রাণীর উপর, যতটি প্রাণীর উপর ব্যবহার করা হয়েছে, সব প্রাণী কি হয়েছে, মারা গেছে। এটা হলো কি তার ফেটাল ডোজ। আর আমরা জানবো এখন টক্সিক ডোজটা কি ডোজ, টক্সিক ডোজ কাকে বলে। এখন এই ওষুধের, আমরা যে ওষুধের ফেটাল ডোজ হলো সরাসরি কি হয়ে যাবে, মারা যাবে, সব শেষ। আর এটাকে বিষক্রিয়া হবে, ফিরানো সম্ভব আছে, কি আছে, ফিরানো সম্ভব, বিষক্রিয়া। টক্সিক ডোজ হলো অতিরিক্ত যে মাত্রা ব্যবহার করার কারণে, ওষুধের অতিরিক্ত সর্বোচ্চ মাত্রা বা অতিরিক্ত মাত্রা ব্যবহার কারণে কি হয়, ওষুধের যে বিষক্রিয়া দেখা দেয়, এটা হলো তার টক্সিক ডোজ। টক্সিক ডোজ। ঠিক আছে, এখন আর কি আছে, প্রথম থেকে আরো আছে আমাদের কি প্রয়োগ, টাইমস, কিভাবে মাত্রা আমরা ব্যবহার করি, কি কি পদ্ধতিতে আমরা কি করব, টাইমস অফ ড্রাগ। তাহলে এটা লিখছেন টক্সিক, যে মাত্রা ওষুধের ব্যবহার করার কারণে বিষক্রিয়া দেখা দেয়, সেটা হলো সেই ওষুধের টক্সিক ডোজ। এরপরে আসেন টাইম অফ ড্রাগ বা ডোসেস। ওটা আমি লিখে দিছি আপনাদের, ব্যবহার করার কারণে বিষক্রিয়া দেখা যায়। টাইম অফ ড্রাগ ডোজ, সময় ওষুধের কতবার, সময়, সময় নির্ধারণ করবে, মাত্রা, সময়ের মাত্রা, ওষুধের কি মাত্রা, সময়ের মাত্রা, কতবার খাবে, এটা লেখা আছে। ওডি লিখে দিয়েছি আমি প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে, দিনে একবার, ওয়ান্স ডেইলি বলা হয়। ঠিক আছে, এটা হলো ফার্মাকোলজিক্যাল ভাষা। আমরা যে 0
এটা কিন্তু ফার্মাকোলজিক্যাল ভাষা নয়, এটা কিন্তু ফার্মাকোলজিক্যাল ভাষা নয়। ফার্মাকোলজিক্যাল ভাষা টাইমস অফ ডোজ, ড্রাগ, যে এই ড্রাগটা কতবার খাবে সময়টা নির্ধারণ করে দেয়, মাত্রাটা সময়, ডোজের সময়টা নির্ধারণ করে দিবে কিভাবে? ওডি, দিনে একবার, বিডি, দিনে দুইবার, টিডিএস, এটা লেখা নিয়ে সামনে যে শীট পাবেন ওইটাতে কিন্তু এভাবে লেখা আছে, কিউডিএস, দিনে 4 বার। ঠিক আছে, এরপরে আছে এসও, এস লিখি প্রয়োজন বলি, এসডিএস, এসওএস এর মিনিং, এসওএস লেখে যদি প্রয়োজন হয়, যেমন সাপোজিটরি লিখলে ডাক্তার লিখবে এসওএস প্রয়োজন হয়, আইডিএস এর পরে প্রয়োজন মানে তো এসওএস। যদি মনে করেন জ্বর চলে গেছে, একটা সাপোজিটরি ব্যবস্থা, তখন আমরা বলি যদি জ্বর 102 এসওএস, এটার অ্যাব্রিভিয়েশন আপনি জানতে চান না তাহলে ওটা কি এর উপর একটা কিউডিএস, কোয়ার্টার, কোয়ার্টার খাইল না, এক কোয়ার্টার গ্রিল, ওডিটা বুঝতে হবে আমরা রাতে। হ্যাঁ ওডি দিনে একবার, 24 ঘন্টায় একবার, টাইম মানে কি যেকোনো একবার। এখন ওষুধের ক্ষেত্রে আমরা সেই ব্যবহার করি ক্যালসিয়াম দুপুরে খাইতে বলি, সেটা হলো 24 ঘন্টায় একবার। ওরে আল্লাহ রে, এটা আমি বুঝাইছি, আপনি বুঝাইছি, কানে দেন নেই। আমরা লিখছি হলাম এই যে লিখি না, এগুলো লিখি এভাবে লিখি, এটা ফার্মাকোলজিক্যাল ভাষা নয়, এটা বুঝছেন? আজকে আপনি যে ফার্মাকোলজি পড়তেছেন, এটা কি বোঝায়? আমি দিনে 24 ঘন্টা, টাইম বলতে কত বুঝি আমরা? 24 ঘন্টাকে আমরা টাইম বুঝি, তাই না? এই 24 ঘন্টায় ওষুধটা কতবার ব্যবহার করবে, ঠিক আছে? এটাকে আমরা আমাদের দেশে এইভাবে বেশিরভাগ ব্যবহার করা হয়। এটা কিন্তু ফার্মাকোলজিক্যাল ভাষা নয়, ওইটা বোঝানোর জন্য আমি এই এক দুই আপনারা বুঝবেন না যে ওডি, এখন ওই ওডি গ্রামের মানুষের লিখতে গেলে তাহলে আবার আরেক জায়গায় জ্বর, ওডি কি এই জন্য এখন আমাদের দেশে দিয়ে দিব বুঝে, ঠিক আছে? কিউডিএস, কোয়ার্টার, কোয়ার্টার, এক কোয়ার্টার, দুই কোয়ার্টার, তিন কোয়ার্টার, জি 4 কোয়ার্টারে এক কোয়ার্টার। স্যার মিনিংটা পাশে লিখে দিতে স্যার, আমরাও বলতে পারতাম যে ওয়ান্স ডেইলি বলা হয়, ওটির মিনিংটা কি আমরা ওয়ান্স ডেইলি, এটা বলতে পারতাম স্যার, ওয়ান্স ডেইলি, ঠিক আছে? আপনাদের ফার্মাকোলজি, এই ফার্মাকোলজিতে আছে, এটা আছে, এটা নাই, আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমি দিয়ে দিতেছি আপনাকে, ঠিক আছে? টুইস ডেইলি, বিডি তে বোঝায় টুইস, সি 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 না, টুইস ডেইলি, দিনে 2 বার, 3 টাইমস ডেইলি, 3 টাইমস ডেইলি, এভাবে লেখা আছে। আমাদের কিভাবে লিখতে হয়? 4 টাইমস ডেইলি, 4 if needed, if needed, প্রয়োজন হবে, if needed বা if needed, যদি প্রয়োজন হয়। আর হ্যাঁ, ও আরেকটা আছে, তৎক্ষণাৎ, সাথে সাথে, স্টেট মানে সাথে সাথে, থ্যাংক ইউ, এটা মনে রাখবেন, সাথে সাথে, স্টেট, এসটি এটি, এসটি এসটি এটি, স্টেট ই হবে না কিন্তু, শুধুমাত্র এসটি এটি। এটা যদি প্রেসক্রিপশনে লেখা থাকে তাহলে যাতে বুঝতে পারেন যে এই কথাগুলোই বোঝানো হয়েছে। অনেক ঢাকাতে যে ডাক্তাররা বসে, বড় বড় হসপিটালে এগুলো লেখা, ঠিক আছে? তাহলে অন্তত জানা লাগবে, ফার্মাকোলজি যেহেতু পড়বো সেহেতু আমাদের ডোজ সম্পর্কে কতটা জানা লাগবে। এরপরে দেখে আইবিএম, ইনজেকশনের প্রকারভেদ, কত আইবিএম, স্টেট, এগুলো
বুঝছিলাম কি মনে হয়েছে না তো বলে দিন আইবিএম আইবি ওই যে ইনজেকশন আইএমআইবি ও আচ্ছা বল ইনজেকশন বুঝছি তো এখন আসবে ইনজেকশন কারণ মাসিল না ক্লাস ঠিক আছে তখন হয়তো প্রথম ক্লাস কথা বুঝেন না তো ফার্মাকোলজি চাইছে আমি আবার বলে দিতেছি ঠিক আছে জি স্যার এবার আসবে ইনজেকশনের প্রকারভেদ কত ধরনের ইনজেকশন আছে ইনজেকশনের প্রকার ইনজেকশনের প্রকারভেদ এক আইএম ইন্ট্রা মাসকুলার বা মাসেল কেউ যেটা লিখবেন ভুল হবে ঠিক আছে বা মাসেল হয়েছে হয়েছে তখন দিতে আরে কে আইছে ফার্মাকোলজি দিয়ে আছে ঠিক আছে কি দি বিভিন্ন ধরনের ইনজেকশন যেমন নাম লেখা লাগবে জি এটা লেখা আছে ইনজেকশনের গায়ে লেখা আছে আইবি বাংলা কি মাংস পেশি মাংসে বা মাংস পেশিতে মাংস পেশিতে লিখতে পারেন বা মাংসে বুঝতে পারলে তারপরে ভেনাস বা ব্রেন রগে আমরা বাংলা বুঝি কি রগে রগে ঠিক আছে আইডি এক দুই তিন নাম্বার আই এস সি লেখা আছে সাব কিউটেনিয়াস কিউটেনিয়াস চামড়ার নিচে আরেকটা কি আছে দেখেন তো চামড়ার নিচে কি দিই ইনসুলিন দেখেন ইনসুলিন বাংলা দেখেন ইনসুলিন এই তিনটা আপনাদেরকে জানতেই হবে সাবকিউটেনাস চামড়ার নিচে আরেকটা আছে একই কথা আই ডি জি আইডি ইন্টারডার্মা ইনটা কি লেখছে ইন্টারডার্মা বাংলা কি চামড়ার মধ্যে চামড়ার মধ্যে হ্যাঁ চামড়ার মধ্যে কি টিকা দেওয়া হয় জানেন কি দেওয়া হয় জানেন বিসিজি বিসিজি ভ্যাকসিন বা টিকা দেখেন এটা তো একবারে দেওয়া না স্যার একবার ইন্ট্রা তিন নম্বরটা কি নরমাল সাইলামটা কি জানি না তিন নম্বরটা আই তিন নাম্বারটা আইএসসি বা আইসি বা এসসি দিলেও হয় বা এস বা সি দিলেও হয় সাইলামটা এই দুই বইয়ে বিভিন্ন ধরনের তো আছে আই এস ছোট হাতে সি সাব কিউটেনাস সাব আই কিউ নাকি সাইলামটা সাবকিউটেনাস টিকা না বিসিজি টিকা স্যার আই সাইলামটা কি সাইলামটা আইডি আইডি বাচ্চারা আইডি আইডি ইন্টারডার্মাল বিসিজি টিকা বাচ্চা জ্বর হয় আইডি চামড়ার মধ্যে বলতে কি আইডি বিসিজি কি জানি বোঝা যাচ্ছে বিসিজি টিকা বিসিজি টিকা বিসিজি বিসিজি থেকে ওয়ান টাইম বিসি হয় আই এ আরো আছে 5 নাম্বার জানে রাখেন আই এ ইন্ট্রা আর্টারি মানে ধমনীতে কোথায় ধমনীতে ইনসুলিন তো চামড়ার মধ্যে না স্যার আইডি তো ধমনীতে বুঝতে গেলে অ্যানাটমি জানতে হবে ধমনী কি বলো না আর্টেরিয়াল না যেগুলোতে নড়তেছে আর্টেরিয়াল এই যে এখানে দেখেন এটা হলো ধমনী দেখেন এখানে হাত দেন সবাই একবার লাফাইতেছে ওটা হলো আর্টারি ব্রেক ঠিক আছে জি এটা তো ভাই পড়া আছে আর হ্যাঁ তো লিখে দিছা হয়ে গেছে ভিডিওল আর্টারি ধমনী লিখছি না ওটা হলো আর্টারির ভিতরে এটা আমরা দিতে পারবো আমরা দিতে পারবো স্পেশালিস্ট ছাড়া দিতে পারবো এবার আই যে ইন্ট্রা জয়েন্টের ভিতরে তাই না ইনজেকশন
জয়েন্টের ভিতরে এই আছে কি কি ভাই 6 নম্বর ইন্ট্রা 5 নাম্বার 5 ছয় নম্বর নম্বর স্যার 5 নম্বর কি ইন্ট্রা আটার ধমনীতে ইন্ট্রা জয়েন্ট জয়েন্ট অস্থির জোড়াতে হ্যাঁ 5 নাম্বার আই এ ইন্ট্রা আর্টারিয়া ধমনীতে ধমনীর ভিতর আই জে হাড়ের জোড়াতে ইন্ট্রা জয়েন্ট আমরা এই তিনটা জানলে আলহামদুলিল্লাহ হ্যাঁ যে আমরা জানলাম আর কি আরো আছে হ্যাঁ 8 প্রকার আছে আর 9 প্রকার আছে তিনটা কার্ডিয়াক আছে কার্ডিয়াকের মধ্যে কার্ডিয়াক পেশি আইসি তিনটা কার্ডিয়াক মানে হার্টের ভিতরে তিনটা সময়। ঠিক আছে তার দরকার নাই এখন আসেন ইন্ট্রা জয়েন্ট বাংলা ইন্ট্রা জয়েন্ট বাংলা ইন্ট্রাজয়েন্ট বাংলা হলো হাড়ের জোড়া 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 আইজে ইন্ট্রা জয়েন্ট মাসুলের আরের জোড়া আর পরে দেখেন ওষুধের আরেকটা কাজ আছে হাইপার সেনসিটিভিটি হাইপার সেনসিটিভিটি ঠিক আছে অ্যালার্জিক রিঅ্যাকশন ওষুধের অ্যালার্জিক রিঅ্যাকশন বল বৃষ্টি চলে আসছে অনেক আগে আসছে অনেক আগে স্যার আধা ঘন্টা পরে খবর হয়েছে আমি তা আপনারা দেখে আছি জি স্যার এখানে এই আমরা যখন ওষুধটা পড়তে যাব তখন ওই ওষুধের আরেকটা ট্রাম আছে যেমন সাইড এফেক্ট করলাম পার্শ্বপ্রতিক্রিয়া কন্ট্রাইন্ডিকেশন দেওয়া যাবে না ওর সাথে আরেকটা ট্রাম আছে সেই ট্রামটা হলো হাইপার সেনসিটিভিটি অতি সংবেদনশীলতা অতি কি বলে অতি সংবেদনশীলতা ওই হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন যাতে বলে আমরা ওষুধের অ্যালার্জিক রিঅ্যাকশন ঠিক আছে এটা কাকে বলে সে ওষুধ খাইছে ওষুধ খাওয়ার পরে শরীরের দ্রুত একটা পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে ভয় চুলকানি শ্বাসকষ্ট এভাবে তার মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে শেষ অস্থিরতা শুরু হয়ে গেছে এটাই হলো ওই ওষুধের হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন মানে ওই ওষুধ তার শরীরে প্রবেশ দেওয়া যাবে না বুঝতে পারছেন এই ওষুধটা তার শরীরে কি আছে অ্যালার্জি আছে এই ওষুধটা সে গ্রহণ করতে পারবে না এই ওষুধ একটা ওষুধ কেউ খাওয়ার পরে যদি এরকম পরিবর্তন হয় যে চুলকানি হয়েছে শ্বাসকষ্ট হয়েছে এই ওষুধ খাইলে আমার গায়ে গুটা বের হয় ঠিক আছে ওই ওষুধটা তার জন্য অতি সংবেদনশীল মানে ওই ওষুধটা এই জন্য প্রত্যেকটা ওষুধেরই অতি সংবেদনশীলতা আছে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন আছে একজনের আছে আরেকজনের নাই 1000 জনের একজনের থাকতে পারে লাখে একজনের থাকতে পারে যেমন ভ্যাকসিন নেয় অনেকে অসুবিধা করছে না ঠান্ডা কালে জ্বর চলে আসে হ্যাঁ এরকম চলে আসে এটাই হলো তার জন্য অতি সংবেদনশীলতা সে যে কারণে ওষুধ খেলে তার শরীরের মধ্যে দ্রুত একটা পরিবর্তন হবে ঠিক আছে এই হলো এখন আর আমরা তারপরে এখন যাব কোথায় এই ওষুধের এই বিষয় সম্পর্কে এটা হলো আমাদের সাধারণ নলেজ সাধারণ জ্ঞান হ্যাঁ সাধারণ জ্ঞান মানে কি আমি ফার্মাকোলজি কাকে বলে ফার্মাকোলজি আবার বলতেছি কাকে বলে যে ওষুধ এই ফার্মাকোলজি বলা হয়নি প্রথম কথা 9টা শাখা আছে কয়টা শাখা 9টা শাখা বুঝেন ডালপালা ও এক ক্লাসেরই কয়টা শাখা ডালপালা প্রধান 9টা শাখা প্রধান কয়টা শাখা 9টা শাখা এক শাখা হলো যে উৎস আরেক শাখা উৎস বা উৎপত্তি আরেক শাখা হলো প্রকৃতি ঠিক আছে আরেক শাখা হলো অ্যাবজর্পশন কোথায় যায় ওষুধ অ্যাবজর্পশন শুরু করবে আরেকটা হলো ফার্মাকোকাইনেটিক্স ঠিক আছে ফার্মাকোপিয়া তারপরে আছে ফার্মেসি কি আছে আজ আছে এখানে দেখেন 9টা শাখা আছে
ফার্মেসি, 1 নম্বর দেওয়া আছে ফার্মাকগনোসি। ফার্মাকগনোসি এটা হলো 9টা ক্লাস, একই ফার্মাকোলজির 9টা শাখা। প্রত্যেকটা শাখা দেখেন কিভাবে। ফার্মাকগনোসি গাছপালা থেকে প্রাপ্ত ওষুধ ও তাদের গুণাগুণ সম্পর্কে, মানে এটা গাছপালা প্রকৃতি থেকে যে ওষুধগুলো পাই, যে প্রাকৃতিক ওষুধগুলো এসে এই ফার্মাকোলজি আলোচনা করবে, এটা ফার্মাকোলজির শাখা। ফার্মেসি, ফার্মেসি বুঝেন তো, অমুক ফার্মেসি, এটা হলো ওষুধ বিতরণ। ওষুধ কি করবে? ওষুধ তৈরি, সরি প্রথমে ওষুধ তৈরি। কে তৈরি করে জানেন? কারা তৈরি করে ওষুধ? বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আছে, বিশ্ববিদ্যালয়ে কি সাবজেক্ট আছে না? কি সাবজেক্ট আছে? ফার্মেসি সাবজেক্ট আছে। ওই ফার্মেসির উপর অনার্স মাস্টার্স করে ডিগ্রি করে তারা যে কোনো একটা কোম্পানিতে চাকরি নেবে যেখানে ওষুধ প্রোডাকশন হয়, তারাই ওষুধটা কি করবে? তৈরি করবে। মিশ্রণ করবে। মিশ্রণ কেমিস্ট আলাদা, ফার্মেসি আলাদা। ফার্মাসিস্ট কি? এটা ফার্মাসি। ফার্মাসি মানে যারা ওষুধটা তৈরি করে। হ্যাঁ, ফার্মেসি ওরা ফার্মা যখন হয় তারা তখন ফার্মেসি। সাবজেক্ট হলো ফার্মেসি, সাবজেক্টিভ সাবজেক্ট। বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আছে ফার্মেসি, এর উপর ফার্মেসি একটা ডিপ্লোমা আছে। কি আছে? ফার্মেসির উপর কি আছে? ডিপ্লোমা আছে। এই ফার্মাকোলজির একটা শাখা, ডিপ্লোমা আছে ফার্মেসি, ঠিক আছে? তাহলে এই ওষুধ তৈরি করা, মিশ্রণ করা, তারপরে বিতরণ পর্যন্ত, কি পর্যন্ত? সংরক্ষণ ও বাজারজাতকরণ। সংরক্ষণ করবে, তারপরে কি করবে? ওষুধ মুদির দোকানে পাইলে হবে না, ওষুধ কোথায় পাওয়া যায়? ওই ওষুধ থেকে দিবে, ওই কথা ওই এটারই একটা অংশ। তারপরে হলো কাইনোডাইমিক্স, ঠিক আছে? শরীরের ওষুধ কি পরিমাণে কার্যপদ্ধতি, অর্থাৎ কি পরিমাণে কোথায় থেকে ওষুধ কার্যকরী তৈরি করবে, এটা, ঠিক আছে? শেষ করে দেবো, খাইছে এই সময়? আর একটা প্রশ্ন ছিল। এরপরে হলো টক্সিলজি, ফিজিওলজি, তারপরে যেটা বিতরণ থেকে, অর্থাৎ ওষুধ শুরু করা থেকে শুরু করে আবার আছে ফার্মাকোপিয়া, একটা বলে দিই, ফার্মাকোপিয়া ওষুধ কে তৈরি করবে সেটা। আর হলো ফার্মাসিউটিক্যালস, ফার্মাসিউটিক্যাল বুঝেন? কোম্পানি, এটা একটা শাখা। ঠিক আছে, ঠিক আছে, হবে হবে, এই তো শুরু 5 মিনিট। এখন আপনার প্রশ্ন, আমি বলছি 5 ml সমান 120 ml, এটা কিসের ক্ষেত্রে? সিরাপের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? সিরাপের ক্ষেত্রে। একটু বুঝাই শেষ। তারপরে ড্রপের কথা বলছি, যখন প্রশ্ন হলো যে ড্রপ দিন আমরা ড্রপ খাওয়াই, এই ড্রপের ক্ষেত্রে এই যে দেখবেন ওখানে লেখা আছে সিরাপ আমরা ড্রপে খাওয়াই না। সিরাপ কি ড্রপে খাওয়ায়? সিরাপ কি ড্রপে খাওয়ানো হয়? ড্রপ আলাদা, ড্রপের আলাদা আলাদা না সিরাপ থেকে দিলে খাওয়ায়? সিরাপ থেকে বের করে, সিরাপ থেকে তৈরি করে লেখা আছে পেডিয়াট্রিক ড্রপ। দেখুন এ ইজ লেখা লাগবে, এ ইজ পেডিয়াট্রিক ড্রপ, হ্যাঁ সাসপেনশনে। এটা হলো ড্রপ ফরমেশন, এটা কি ড্রপ ফরমেশন। আর আছে সিরাপ, এই সিরাপের মতো এটা যখন ওই পেডিয়াট্রিক ড্রপ হবে, পেডিয়াট্রিক কি হবে? ড্রপ। কাদেরকে ড্রপ দিই আমরা? আমরা ওই সিরাপে লেখা আছে যারা 0 থেকে 3 মান্থ, এদের ক্ষেত্রে আমরা লিখতে হয় পেডিয়াট্রিক ড্রপ খাবে। তারা কি খাবে? পেডিয়াট্রিক ড্রপ। ওইখানে ড্রপ ওষুধ আলাদা পাওয়া যায়, ড্রপ ওষুধ কি পাওয়া যায়? আলাদা পাওয়া যায়। ওই ড্রপে ওই ওষুধে ওই ওষুধটাই 1 ml থাকে, ওই ওষুধ যদি 1 ml থাকে তাহলে ওটা হলো 80 ml থাকে। ওই পেডিয়াট্রিক ড্রপে যে ওষুধটা থাকে প্যারাসিটামল, সেটাতে থাকে 80 ml, বুঝতে পারছেন? কোনটাতে থাকে? আর সিরাপে থাকে 5 ml 120 ml, সিরাপে থাকে 5 ml 120 ml, আর ড্রপে থাকে 1 ml 80 ml। কি বুঝতে অসুবিধা, কঠিন কথা? পেডিয়াট্রিক ড্রপ, পেডিয়াট্রিক ড্রপের কথা বলা হয়েছে, হ্যাঁ পেডিয়াট্রিক ড্রপ। ড্রপের ক্ষেত্রে 1 ml, হ্যাঁ এটা আপনি না বাইরে দিলে স্যার আমরা এটা মানে ও বুঝেই থেকে যাবে। হ্যাঁ অবশ্যই প্রশ্ন করবেন, এটা তো বুঝা আবার ওখানে আছে, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে সামনের ক্লাস থেকে আরেকটা কথা বলি। এখন আমি আপনাদের যে ফার্মাকোলজি পড়াবো, ঠিক আছে, এখন এখানে যে ফার্মাকোলজি পড়ার নিয়ম, এই বইটা আমাদের আর কোনো দিকে তৈরি হয়ে কিছু না, ঠিক আছে? আমরা এখন ঢুকবো কি সরাসরি আমাদের যে পর্যায়ে, এখান থেকে একটা ওষুধ আমরা এখন আলোচনা করব, এক ধরনের ওষুধ, যেমন অ্যান্টিপাইরেটিক শুরু করলাম সামনের সপ্তাহে।
যে জ্বরের বিরুদ্ধে কোন কোন ওষুধ কাজ করে, ঠিক আছে? জি এখন এই জ্বরের বিরুদ্ধে যে যে ওষুধ আছে, যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো আমরা নাম লিখবো, ঠিক আছে? নাম লেখার পরে প্রত্যেকটা ওষুধের কি আছে, ইন্ডিকেশন আছে, কন্ট্রা ইন্ডিকেশন আছে, এগুলো আছে। এখন এভাবে যদি দিতে যায় তাহলে 2টা পাইরেটিক পড়াইতে আমার দিন শেষ। এরপরে যাই যদি অ্যানালজেসিক মানে ব্যথা জনিত, ব্যথা নাশক যে ওষুধ, এই ওষুধ কতগুলো আছে, 2টা প্রকারের আছে, নন নারকোটিক, নারকোটিক, ঠিক আছে? এর মধ্যে আছে 10, 12, 15টা করে ওষুধ। এই প্রত্যেকটা ওষুধের একটা করে ইন্ডিকেশন আছে, এতখানি কন্ট্রা ইন্ডিকেশন আছে, একটা করে। আমরা বই নিয়ে আসবো তাহলে আপনারা যদি বই নিয়ে আসেন তাহলে বই দেখে সমস্যা নাই, আমরা বই নিয়ে আসবো বই দেখে বই নিয়ে আসবো থ্যাংক ইউ, তাহলে আসেন, দেখা হবে। Thank you, sir. ক্লাস বোঝা গেছে কথা আজকে? এই গত সপ্তাহে ক্লাসটা কার কাছে পুরো আছে তাহলে অন্য মানে স্যার এই গত সপ্তাহে ক্লাসটা কার কাছে পুরো আছে ঠিক আছে আমি ক্লাসে আছি। হ্যাঁ, বলতে পারেন, ব্যস্ত আছি। সারা পাম্প আমরা তাহলে আমাকে 5টা, 5:30 দিক করতে হবে। আবার তারা নাই আবার পরে যায় 5:30। আচ্ছা যারা নিচে না নিয়ে যাবেন আর কি আপনি নামগুলো লিখে রাখেন। এই তো লিখলাম যারা টাকা দিচ্ছে মানে যারা দিচ্ছে